তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত। বগুড়া ৪-এর বিএনপি মনোনীত মোশাররফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা। ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেয়ার অভিযোগ। আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি সে সার্টিফিকেট ব্যবহার করে এমপি সাহেব যায় যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। পাবনায় ৮টি কুকুরছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দাবি আসামির। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর জানাবো। আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি তাদের। শেরপুর সহ কিছু জেলায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে এর মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে অনেক স্থানে। কর্মবিরতি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন বরিশাল, কুড়িগ্রাম সহ কয়েক জেলার শিক্ষকরা। ৩ দফা দাবিতে গেল কয়েকদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলে পরীক্ষা হচ্ছে না। আগামীকাল সেসব স্কুলে পরীক্ষা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ ৪ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে ছিলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। প্রায় সব স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কর্মসূচি স্থগিত করা হয়। দর্শক, কুষ্টিয়ায় যেতে চাই প্রাথমিক বিদ্যালয়ের খবরাখবর জানার চেষ্টা করব। সহকর্মী রুহুল আমিন বাবু সেখানে খবরাখবরগুলো রাখছেন। রুহুল আমিন, বিদ্যালয়গুলোতে কি বার্ষিক পরীক্ষা চলছে এবং শিক্ষকদের ব্যাপারে কি বলছেন? যেসব স্কুলে এখনো সেই পরীক্ষা এখনো শুরু হচ্ছে না, তারা তো পিছিয়ে পড়ছেন, শিক্ষকদের মতামত কি, তারা কি বলছেন? ইশরাত, আসলে শিক্ষকদের যে দাবি, সেই দাবির ব্যাপারে তো তারা অনড় রয়েছে এবং কয়েকদিন ধরেই তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। কুষ্টিয়াতে গতকালকে প্রাথমিক স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আজকেও পরীক্ষা চলছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়ার সরকারি পৌর সরকারি এক নং প্রাথমিক বিদ্যালয়। এখানকার যে চিত্রটি দেখেছি, জাস্ট এই মাত্র কিছুক্ষণ আগেই তাদের যে চলমান পরীক্ষা ছিল, বার্ষিক পরীক্ষা, সেটি শেষ হলো। এবং শিক্ষক, এখানে যে প্রধান শিক্ষক রয়েছে, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে কি অবস্থা। ম্যাম, আপনি তো সকাল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আপনি একা কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করছেন এবং যার আপনার সহকারী শিক্ষক যারা রয়েছে তারা এখন কোথায় অবস্থান করছে? জি, সকাল থেকে আমি আমার অভিভাবক সদস্য আছে স্কুলে, ওদেরকে নিয়েই, ওদের সহযোগিতা নিয়েই আমি পরীক্ষাটা নিয়েছি। প্রথম সহকারী শিক্ষক যারা ছিল আপনার, তারা কোথায়? ওনারা এসেছিল স্কুলে, আসার পরে ওনাদের আজকে একটা কর্মসূচি আছে উপজেলাতে অবস্থান করা, ওখানে গিয়েছেন সবাই। অর্থাৎ আপনি অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষাটি দিচ্ছেন। ইশরাত, আপনি শুনছিলেন যে যারা প্রাথমিকের এখন যে পরীক্ষাগুলো চলছে, এরকম তথ্য কিন্তু আমরা শিক্ষা অফিসের মাধ্যমেও জানতে পেরেছি যে বিভিন্ন স্কুল পর্যায়ে যেসব জায়গাতে প্রাথমিক এই বার্ষিক পরীক্ষা চলছে, সেই সব জায়গাগুলোতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক যারা রয়েছে তাদের সহযোগিতায় কিন্তু এই পরীক্ষাটি সম্পন্ন হচ্ছে এবং শিক্ষকরা মূলত তাদের যে কার্যক্রম রয়েছে সেটি তারা চলমান রেখেছে এবং তারা
অনেকে স্কুলে থাকলেও তারা কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় তারা অবস্থান করছেন বলে কিন্তু আমরা সেটা জানতে পেরেছি, এবং এখানে আসার পরেও আমরা সেটি কিন্তু সরাসরি এই বিষয়টি দেখলাম যে শিক্ষক, অনেক সহকারী শিক্ষক তারা কিন্তু বিদ্যালয়ে নেই। তারা তাদের দাবির উপস্থাপন করেছে, সেই দাবির জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান এবং তারা সেই আন্দোলন অব্যাহত রেখেছেন। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন। দেখতে পাচ্ছি সহকর্মী সরকার মাঝারুল মান্নানও যুক্ত আছেন আমার সাথে রংপুর থেকে। মাঝার, রংপুরের অবস্থা জানাবেন। কর্মসূচি স্থগিত হলেও পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না সেখানে? আপনি এর আগেও জানাচ্ছিলেন বিভিন্ন স্থানে পরীক্ষা নেওয়া হচ্ছে না, শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন এই ব্যাপারে? বিষয়টা আমি যদি আপনাকে একটু বলি, পরীক্ষা না নেওয়ার কারণ হিসেবে যারা বলছেন, অর্থাৎ রংপুর জেলা স্কুল এবং রংপুর সরকারি যে বালিকা উচ্চ বিদ্যালয় আছে তাদের যে কর্মকর্তারা আছেন এবং প্রধান শিক্ষক এবং শিক্ষকরা আছেন, তারা যেটি বলছেন যে রাতে যেহেতু স্থগিত এই কর্মকাণ্ডটি স্থগিত করা হয়, অর্থাৎ ধর্মঘটটি, সে কারণে তারা রাতে সব শিক্ষার্থীদের কাছে বলতে পারেননি। সে কারণে যদি আজকে পরীক্ষা নেওয়া হয় তাহলে কিছু শিক্ষার্থী আসবেন অথবা কিছু শিক্ষার্থী আসবেন না, সে কারণে তারা পরীক্ষাটি বন্ধ রেখেছেন এবং আগামীকাল থেকে তারা পরীক্ষাটি নেবেন এই কথা বলেছেন। এবং যে 2-3টি পরীক্ষা হয়নি সেই 2-3টি পরীক্ষাও তাদের ভাষায় তারা পরে তারিখ ঘোষণা করে, সময় ঘোষণা করে সেটি নেবেন। তবে শিক্ষার্থী এবং যারা অভিভাবক আছেন তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন। অনেকে এসেছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটা এক ধরনের একটা তামাশা তারা কথা বলছেন এবং তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। জেলা প্রশাসন থেকে যোগাযোগ করে তাদেরকে এই 3টি, আমি আপনাকে আগের বুলেটিনেও বলেছিলাম যে রংপুরের যে 9টি সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আছে তার মধ্যে 6টিতে কিন্তু কর্মসূচি পালন হচ্ছিল না, 3টিতে হচ্ছিল। ওই 3টির সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছিল, তারপরেও কিন্তু অসহযোগিতার কারণে, সহকারী শিক্ষকদের অসহযোগিতার কারণে তারা সেটি করতে পারেনি বলে আমাকে জানিয়েছেন। আর প্রাথমিক বিদ্যালয়ের তথ্যটি যদি বলি, এখন আমার পর্যন্ত যে তথ্যটি আছে যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু রংপুর সদর উপজেলা থেকে এখন পর্যন্ত যে শিক্ষকরা যারা আছেন, সহকারী শিক্ষকরা, তারা এখন পর্যন্ত স্কুলগুলো থেকে বের হয়ে যাননি। তবে প্রাথমিক স্কুলগুলোতে হেডমাস্টারের সহযোগিতায় সমস্ত পরীক্ষা কার্যক্রম চলছে। ধন্যবাদ আপনাকে মাঝার। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, ফেনী সহ বিভিন্ন জেলার হাসপাতাল চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মবিরতি চলে বেলা 12টা পর্যন্ত। বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত বিক্ষোভকারীদের অভিযোগ, নানা রকম আশ্বাস দিলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় 10ম গ্রেড বাস্তবায়নে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করা হচ্ছে। যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সুরাহা না হওয়ায় তারা কাজ বন্ধ রেখে মাঠে নেমেছেন। দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট না থাকায় বিপাকে পড়েন এক্সরে সহ বিশেষায়িত ওয়ার্ডে সেবা নিতে আসা রোগী ও সেবা প্রার্থীরা। এর আগে গত রোববার একই দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অনেকক্ষণ করা খাইছি, কিছুই খাই নাই। আমি এখন খাইতে পারি না। এখন কখনো ওষুধ দিবি না, কখনো আবার যাবো। 8টা থেকে সকাল 12টা পর্যন্ত আমরা প্রায় এখানে এই সেবার নিয়ে জন্য দাঁড়িয়ে আছি, যে টেস্টের যে মূল ইয়েগুলো এগুলো কিছুই পাচ্ছি না। পয়সা রয়েছি, পরীক্ষা করতাম নিলে, পরীক্ষা করতে এখনো পারি না। পরীক্ষা করতাম পারি কিনা পারি ও জানি না। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ফেনী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, জানাবেন, দাবি না মানা হলে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার একটি ঘোষণা তারা বা হুমকি তারা দিচ্ছেন, তো সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানালো কিনা এবং আন্দোলনের বিষয়ে রোগী চিকিৎসকরা কি জানালেন? ইশরাত, আপনি জানেন যে সরকারি হাসপাতাল মানে হচ্ছে ভোগান্তি, আর যদি টেকনোলজিস্ট কিংবা ফার্মাসিস্ট যারা রয়েছে তারা যদি এই ভোগান্তির মধ্যে যদি কর্মবিরতি যদি পালন করে তাহলে খুব সহজে অনুমেয় যে রোগীদের ভোগান্তি আসলে এখানে কেমন ছিল। তারা আজ সকাল 8টা থেকে 12টা পর্যন্ত তাদের যে 4 ঘন্টার কর্মবিরতি তারা শেষ করেছে। কর্মবিরতি তারা শেষ করে প্রত্যেকের কিন্তু এখন যে তাদের যে টেকনোলজিস্টের যে বিভাগ রয়েছে সেখানে তারা ফিরে গেছে, তারা কাজ করছে। তবে আপনাকে আমি ভোগান্তির কথাটা যেটি বলছি যে সেটি হচ্ছে যে এখানে আমরা যেটি জেনেছি যে সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত যারা
পরীক্ষা নিরীক্ষা করবেন তাদেরকে এখান থেকে স্লিপ দেওয়া হয়, সেটি তারা যখনই বন্ধ ছিল এখান থেকে অনেক রোগী চলে গেছে। তবে এক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে হতদরিদ্র কিংবা দরিদ্র রোগীরাই বেশিরভাগ এই সকল হসপিটালে চিকিৎসা নিতে আসে। যাদের একান্তই উপায় নেই, যাদের কিন্তু একদমই সামর্থ্য নেই, তারা কিন্তু এখনো অপেক্ষা করছে এখান থেকে তাদের যে পরীক্ষা নিরীক্ষা সেটি তারা করার জন্য। তবে এখানে যে সকল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে যদি আজকে দিনের মধ্যে যদি তাদের যে দাবি 11তম গ্রেড থেকে 10ম গ্রেড বাস্তবায়ন, সেটি যদি বাস্তবায়ন যদি না হয় তাহলে তারা আগামী কালকে থেকে তাহলে পূর্ণ দিবস তারা শাটডাউন কর্মসূচি পালন তাদের জেনেছি। তবে তারা যেটি বলছে যে তাদের যে যৌক্তিক যে দাবি, সে দাবিটি যদি মানা হয় তাহলে তাদের রোগীদের যেরকম ভোগান্তি কমবে, তারা তাদেরও অধিকার তারা ফিরে পাবে। তবে এখানকার যে সকল রোগী যারা রয়েছে, যারা আজকে এখানে পরীক্ষা করতে এসে যারা ভোগান্তিতে পড়েছে, তাদের দাবি হচ্ছে সরকার যেন এই সকল ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট যারা রয়েছে তাদের যে দাবি, সে দাবি যেন মানা হয়। অন্যদিকে এখানকার অভিজ্ঞ মহল যেটি বলছে যে রাস্তায় কেন নামতে হবে, রাস্তায় দাবির প্রেক্ষিতে কেন এই ধরনের যে তাদের যে দাবিগুলো সেটি যেন বাস্তবায়ন হয়, কিন্তু এসব না করে প্রত্যেকের যে দাবি এবং কি সেটি যদি ন্যায্যতার ভিত্তিতে যদি বাস্তবায়ন করা হয় তাহলে মানুষ ভোগান্তিতে পড়বে না। ইশরাত, ধন্যবাদ আপনাকে আরিফ। যমুনা টেলিভিশনের দীর্ঘদিনের কর্মী ও লাইট ডিজাইনার মোহাম্মদ ইশফাক হোসেন বাবুর মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি নাটোরে। দীঘাপতিয়ায় সকাল 8টায় মরদেহ পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জোহরের নামাজের পর সামাজিক কবরস্থানে তার দাফন করা হয়। মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইশফাক হোসেন বাবু। এর আগে মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন ইশফাক হোসেনের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ওষুধের মাধ্যমে তা বের করার চেষ্টা করা হয়, কিন্তু হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং তার মৃত্যু হয়। তিনি যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা থেকেই কর্মরত ছিলেন। তার মৃত্যুতে যমুনা টেলিভিশন পরিবার গভীরভাবে শোকাহত। রাতেই যমুনা টেলিভিশন প্রাঙ্গণে ইশফাক হোসেনের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট 30 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে গাংনী উপজেলার সীমান্তে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায় তেঁতুলবাড়িয়া বিওপির প্রায় 100 গজ ভেতরে 30 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের দাবি তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল তারা। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে 16 জন পুরুষ, 10 নারী ও 4 শিশু রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরায়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশিন হওয়া ব্যক্তিদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ডিগ্রির সনদ জালিয়াতির অভিযোগ, এমনটাই ঘটেছে বগুড়ায়। এখানেই শেষ নয়, সনদ জালিয়াতির অভিযোগে নাটোর আদালতে মামলাও হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের বিরুদ্ধে। ডিগ্রি পরীক্ষায় অকৃতকার্য সেই ব্যক্তির দাবি তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সনদ দিয়েছেন মোশাররফ হোসেন। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা মাসুদ আলী 1993-94 শিক্ষাবর্ষে বগুড়ার মনসুর আলী ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়েছিলেন ডিগ্রি পরীক্ষায়। অকৃতকার্য হবার পর পড়াশোনা ছেড়ে যোগ দেন গার্মেন্টসের চাকরিতে। সম্প্রতি খবর পান তার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নকল সনদ তৈরি করেছেন কেউ। বিচলিত মাসুদ ভবিষ্যতে হয়রানির শঙ্কায় এ নিয়ে নাটোর আদালতে মামলাও করেন। মোটামুটি 2-3 মাস আগে আমাকে বগুড়া কাহালু থেকে ইনফরমেশন করে যে আসতে হবে। গেলাম, সেখানে যা দেখি যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি, সে সার্টিফিকেট ব্যবহার করে তার পরিপ্রেক্ষিতে আমি এই যে মামলাটা করছি। মামলার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে যেন আমি কোনো হয়রানিমূলক কোনো শিকার না হই। মামলায় নকল সনদ তৈরি ও ব্যবহারের অভিযোগ যার বিরুদ্ধে তিনি বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। সম্প্রতি তিনি আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
কলেজের সাবেক অধ্যক্ষ নয়েজ আলী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সভাপতি হিসেবে তাকেই নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছিল। তার অভিযোগ, মোশাররফ হোসেন প্রভাব খাটিয়ে কলেজ কমিটির সভাপতি পদ বাগিয়ে নেন। এ নিয়ে হাইকোর্টে রিট করেন নয়েজ আলী। এরপরই প্রকাশ পায় মোশাররফ ও মাসুদ আলীর ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর একই। জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠানোর পরে ওখানে আমার চিঠিটাও রেডি হয়ে গেছিলো। চিঠিটা রেডি হয়ে গেছিলো, সাবেক এমপি সাহেব যায় যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় তখন আমরা চ্যালেঞ্জ করলাম যে এই সার্টিফিকেটটা কীরকম, তখন সে বলল জাতীয় বিশ্ববিদ্যালয় হাইকোর্টে একটা দিছে, একটা লিখিত দিয়েছে যে এই সার্টিফিকেটের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেটের মিল নেই। অভিযুক্ত মোশাররফ আগামী জাতীয় নির্বাচনে বগুড়া 4 আসন থেকে পেয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়ন। তার দাবি, কলেজ সভাপতি পদের পাশাপাশি দলীয় মনোনয়ন বঞ্চিতরা জোট বেঁধে ষড়যন্ত্র করছে। রেজিস্ট্রেশন নম্বর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার দায়ভার জাতীয় বিশ্ববিদ্যালয়ের। আর যদি রেজিস্ট্রেশন ভুল হয় সে বোর্ডের বিরুদ্ধে মামলা করবে। রেজিস্ট্রেশন হু ক্যান মেড, কে তৈরি করে? এই মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, আমাকে হেয় প্রতিপন্ন, সামাজিকভাবে আমাকে ক্ষুণ্ণ করার জন্য কাজটা করা হয়েছে। আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদের সঙ্গে সরাসরি বট বাহিনী জড়িত, এদের সঙ্গে মনোনয়ন যারা বঞ্চিত হয়েছে তারা তাদেরকে সহযোগিতা করেছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন 2018 সালের নির্বাচনে বগুড়া 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে পাবনায় 8টি কুকুরছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে। প্রাণী সম্পদ কর্মকর্তার মামলার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে অভিযুক্ত নিশি। এর আগে 8টি কুকুরছানাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। অসহায় চাহনিতে শেষ না হওয়া অপেক্ষার বিষাদ, সদ্যজাত ছানাদের হারিয়ে মা কুকুরের হাহাকার। মানুষের বর্বরতার শিকার বোবা প্রাণীটি ও তার ছানারা। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে ঠাঁই নিয়েছিল কুকুরটি। মানুষের বিশ্বস্ততায় দিন কাটছিল বেশ, তবে শেষ পর্যন্ত পেতে হয়েছে বিশ্বাসঘাতকতা। এক রাতেই হারাতে হলো 8টি ছানাকে। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকা পারতেছে। অমানবিক একটা কার্যকর একটা ঘটনা, এটা আমরা নিরীহ একটা বিচার চাই যে এভাবে অমানবিক ভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। স্থানীয়রা ভালোবেসে কুকুরটির নাম দিয়েছিল টম। সপ্তাহখানেক আগে 8টি বাচ্চা প্রসব করে সে। অভিযোগের তীর ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের দিকে। জীবন্ত 8টি কুকুরছানাকে বস্তাবন্দি করে রোববার রাতে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কালকে হঠাৎ করে দুপুর দিনে কুকুরটা খুব চিল্লায় বেড়াচ্ছে, কান্নাকাটি করতেছে। দোকান থেকে 2টা পাউরুটি ছেড়ে দিলাম, পাউরুটি খাইলো না। তারপরেও এরকম চিল্লাচিল্লি করছে। অফিসার ক্লাবের সামনে ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মামলা করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত করে যে আসলে কাজটা করেছে, তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয়। কুকুরছানাদের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নারী। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। সোমবার সকালে পাওয়া যায় কুকুরছানাগুলোর মরদেহ। দুপুরের পর মৃত ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেয়া হয়। ছানাদের নিথর দেহগুলো দেখার পর থেকে পাগল প্রায় মা কুকুর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।